সৃষ্টিশীল ভাবনার বহিঃপ্রকাশ সৃজনশীল পদ্ধতি। যে পদ্ধতিতে আমরা এখন লেখাপড়া করছি এবং পরীক্ষায় অভ্যস্ত হচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা আছো, তোমরা যে বিষয়টা ভাবছো, টেক্সট বই থেকে যে জ্ঞান অর্জন করছো তা একটু ভেবে নিজের মতো করে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারলেই সর্বোচ্চ নম্বরটি অর্জন করতে পারবে। বরাবরের ন্যায় আমি সোহেল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কেমব্রিয়ান কলেজ, ডিজিটাল ক্লাস থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন কেমন হয় এবং সৃজনশীল পদ্ধতিটা আসলে কি। এই সৃজনশীল পদ্ধতি আমরা কিভাবে আত্মস্থ করতে পারি এবং পরীক্ষার খাতায় আমরা কোনভাবে লিখলে কোন প্রশ্নটি কতটুকু পরিমাণ ব্যক্তি ঘটালে আমরা অনায়াসে সর্বোচ্চ নম্বরটুকু পেতে পারি, এই বিষয়গুলো নিয়েই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পরীক্ষার্থী যারা আছো এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সকলকেই বলছি, এই মুহূর্তে মনিটরে দেখো যে একটি প্রশ্নে দেয়া আছে কেমব্রিয়ান কলেজের টেস্টে ব্যবসায় শিক্ষা শাখায় যে প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। পরীক্ষাতে এই ধরনের একটি প্রশ্ন থাকবে। সৃজনশীল পদ্ধতির বিষয়টি হচ্ছে কোনো কিছুই তুমি খুব একটা কমন পাবে না। প্রতিবারই দেখবে টেক্সটের বিষয়টাকে নিয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বেশ কিছু উদ্দীপক উপস্থাপন করা হবে। এখন উদ্দীপকগুলো কিভাবে আসবে? তোমরা প্রায় প্রশ্ন করে থাকো, স্যার পরীক্ষার প্রশ্নটা কেমন হয়? টেস্ট পেপারে অনেক প্রশ্ন দেওয়া আছে। আজকের এই প্রশ্নটি আমি সংক্ষেপে তোমাদের একটু দেখাচ্ছি। আমি মনিটরের দিকে দৃষ্টি দিচ্ছি, তোমরা মনিটরের দিকে তাকাও। শিক্ষার্থীরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে দেখো যে একটি প্রশ্ন দেয়া আছে, প্রশ্নের বিষয় কোড হচ্ছে 101। 101 বললে আমরা বুঝতে পারি এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের কোড নম্বর। এবং তোমরা দেখো পাশাপাশি সময় দেয়া আছে 2 ঘন্টা 10 মিনিট। এই পরীক্ষাটি হবে 2 ঘন্টা 10 মিনিটের জন্য, অর্থাৎ 130 মিনিট এই প্রশ্নের জন্য পাওয়া যাবে। প্রশ্নটি 3টি খণ্ডে বিভক্ত আছে, যেটা হচ্ছে ক বিভাগ। ক বিভাগে আমরা গদ্য পাবো। গদ্যের মাঝে কি পাচ্ছি? আমরা যে আমাদের প্রবন্ধ আছে, গল্প আছে, এগুলি নিয়ে সাজানো হবে ক বিভাগ। তাহলে মনিটরে আমরা কি দেখছি? প্রথম একটি উদ্দীপক দেয়া আছে। উদ্দীপক দেওয়ার পর দেখো 4টি প্রশ্ন দেয়া আছে। উদ্দীপকটি কোন গল্প থেকে নেওয়া আছে এটা কিভাবে বুঝবো? প্রথম প্রশ্ন থেকে বুঝতে পারি। প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক, তৃতীয় প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। লক্ষ্য রাখবে প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক, একেবারেই মুখস্থ এবং স্মৃতি নির্ভর থেকে আসবে, সরাসরি আসবে। প্রথম প্রশ্নটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুদ্রিত প্রথম গল্পের নাম কি? তুমি লিখতে পারো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম গল্পর নাম হচ্ছে কি? মন্দির। আবার কেউ যদি লিখে ফেলে শুধু মন্দির, তাহলে সে নম্বর পাবে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো কোত্থেকে প্রশ্ন নেওয়া হচ্ছে। কিংবা আমরা যদি 3 নম্বর প্রশ্নে যাই, প্রয়োগমূলক প্রশ্নে উদ্দীপকের সামাজিক প্রেক্ষাপট ও বিলাসী গল্পের সামাজিক প্রেক্ষাপটের পার্থক্য লেখো, তাহলে 3 নম্বর প্রশ্নে সরাসরি কিন্তু আমরা গল্পটির নাম পাচ্ছি। তাহলে 3 নম্বর প্রশ্ন থেকে কিন্তু আমরা ধরতে পারছি, বা 4 নম্বর যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে সেখান থেকে কিন্তু আমরা ধরতে পারছি। 3 নম্বর প্রশ্নে সব সময় প্রয়োগমূলকে কি হচ্ছে? একটি তুলনা দেওয়া হচ্ছে, হয়তো মিল দেখানো হচ্ছে, না হলে অমিল দেখানো হচ্ছে, কিংবা স্বাতন্ত্র্য চিহ্নিত করতে বলা হচ্ছে। তাহলে 3 নম্বর প্রশ্ন থেকে কিন্তু গল্পের বা প্রবন্ধের নামটুকু পাওয়া যাবে। আমরা পরবর্তী স্লাইডে দেখছি, আমরা বলেছি ক বিভাগ থেকে 3টি উদ্দীপক দেয়া থাকবে, তা থেকে 2টির উত্তর করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় আরো একটি উদ্দীপক পেয়েছি। এই উদ্দীপকটি কোত্থেকে আছে? অর্ধাঙ্গী থেকে। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু অর্ধাঙ্গী লেখাই আছে, তাহলে প্রবন্ধটি অর্ধাঙ্গী থেকে, সেটা আমরা সহজেই 3 নম্বর থেকে নির্বাচন করতে পারছি। অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন থেকে কিন্তু আমরা সহজেই বিষয়টির নাম উদ্ধার করতে পারছি। এখন 3 নম্বর আরো একটি উদ্দীপক দেয়া আছে। প্রত্যেকটি খণ্ডে 3টি করে উদ্দীপক দেয়া থাকবে। ক বিভাগ, এখানে গদ্যাংশ থেকে থাকবে 3টি উদ্দীপক, তা থেকে শিক্ষার্থী তোমরা 2টো থেকে উত্তর দিবে। তাহলে 3 নম্বর উদ্দীপকটা কোত্থেকে আসছে? আমরা সরাসরি 3 নম্বর প্রশ্নে যাই। 21-এর গল্প এর বিষয়বস্তুর সঙ্গে উদ্দীপকের ভাবনাটির তুলনা করো। তাহলে 21-এর গল্প সরাসরি এসে পড়ছে 21-এর গল্প। তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যেটা 21-এর গল্প থেকে উদ্দীপকটি নেওয়া হয়েছে। আমি আগেও বলেছি
প্রতি বিভাগে 3টি করে উদ্দীপক থাকবে, তার থেকে 2টি উদ্দীপকের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে খ বিভাগে আমরা আসছি। খ বিভাগে দেখো, খ বিভাগ কোত্থেকে আসছে? কবিতাংশ থেকে এসছে। এখানে 3টি কবিতার 3টি উদ্দীপক দেয়া থাকবে। আমরা দেখি একইভাবে আমরা চিহ্নিত করতে পারছি কিনা। আবার আমরা 3-এ চলে যাচ্ছি। আমি 3টে নিয়েছি যেখানে সরাসরি করে বিষয়টি উপস্থাপিত হয়ে থাকে প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি আছে? 4 নম্বর উদ্দীপকের 3 নম্বর প্রশ্নটি কি আছে আমরা একটু দেখি। সোনার তরী কবিতায় কৃষকের সাথে উদ্দীপকের বনের পাখির সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয় করো বা তুলনা করো। তাহলে সোনার তরী সরাসরি কিন্তু এসে পড়েছে। তাহলে আমাকে ভাবতে হচ্ছে না কোন জায়গা থেকে প্রশ্নটি এসছে, একেবারে সরাসরি আমি চলে গিয়েছি মূলের মাঝে। আমরা খ বিভাগের 3টি উদ্দীপক, তাহলে আমরা আবার 3টি উদ্দীপকের মাঝে 4 পড়েছি, 5-এ দেখি, 5-এর গতে চলে যাই। উদ্দীপকে বিধৃত দর্শনের সঙ্গে কবর কবিতায় আশ্রিত কবি দর্শনের তুলনা করো। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে কিন্তু যেটা প্রয়োগমূলক সেখান থেকে সরাসরি পেয়ে গিয়েছি যে কবর থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, কবর কবিতা থেকে। একটি কথা না বললেই নয়, শিক্ষার্থী তোমরা হয়তো ভাবছো যে এতগুলো স্লাইডে প্রশ্নটা কেন দেখানো হলো। তোমাদের বলে নিচ্ছি, একটি স্লাইডে অত বড় একটি প্রশ্ন আসবে না। এই জন্য প্রশ্নটুকু আমি ভেঙে ভেঙে ওখানে নিয়েছি তোমাদের ভালোভাবে বোঝাবার জন্য। এখন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের জন্য তোমরা দেখো এটি কোত্থেকে দেওয়া হয়েছে। সরাসরি আমরা প্রয়োগমূলকে চলে যাই। গ নম্বর প্রশ্নে অর্থাৎ 3 নম্বর প্রশ্নে কি আছে? রাহুলের সঙ্গে একটি ফটোগ্রাফ কবিতায় হারিয়ে যাওয়া ছেলেটির তুলনা করো। তাহলে এখানে আমরা একটি ফটোগ্রাফ পেয়ে যাচ্ছি, কবিতার নামটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি, আমরা যদি প্রথমে উদ্দীপকটি পড়ে 3 নম্বর প্রশ্নের দিকে একটু দৃষ্টি দেই তাহলে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে না কোন জায়গা থেকে উদ্দীপকটি করা হয়েছে। এখন গ বিভাগ। আগেও তোমাদের বলেছি 3টি বিভাগ থাকবে। ক বিভাগে গদ্যাংশ, খ বিভাগে কবিতাংশ এবং গ বিভাগে উপন্যাস। এখন আমাদের উপন্যাস পাঠ্য হচ্ছে পদ্মা নদীর মাঝি। আমরা পদ্মা নদীর মাঝিতে থাকবে 7, 8, 9 3টি উদ্দীপক। 7 নম্বরে আমরা আসি। এখন আমরা জানি যে এখানে পদ্মা নদীর মাঝি, কিন্তু কোন চরিত্রকে নিয়ে উদ্দীপকটি করা হয়েছে? এটা কি সমাজ চিত্রকে নিয়ে করা হয়েছে? এটা কি হোসেন মিয়াকে নিয়ে করা হয়েছে? এটা কি কুবেরকে নিয়ে উদ্দীপকটি তৈরি করা হয়েছে? এটা কি যুগীকে নিয়ে উদ্দীপক করা হয়েছে বা কপিলাকে নিয়ে কিংবা মালাকে নিয়ে? আমরা দেখি কি আছে। 3 নম্বর প্রশ্নে যাই। উদ্দীপকটি পদ্মা নদীর মাঝি উপন্যাসের কোন অংশের সঙ্গে সঙ্গতিপূর্ণ? তাহলে এই যে পদ্মা নদীর মাঝির বিষয় বিন্যাস, এর কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ সেই বিষয়টি কিন্তু আমাকে এখানে নির্ণয় করতে হবে। 8 নম্বর উদ্দীপকে যাচ্ছি। এখানেও একটি উদ্দীপক আছে। এই উদ্দীপকে কি বলতে চেয়েছে? 3 নম্বর প্রশ্নে যাই। উদ্দীপকের সঙ্গে পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটি অংশের মিল রয়েছে। আচ্ছা, 9 নম্বরে আমরা আসি। উদ্দীপকের রহমানের সাথে হোসেন মিয়ার মিল অমিল। তাহলে এখানে একটা চরিত্র পেয়েছি হোসেন মিয়া। তাহলে হোসেন মিয়াকে কেন্দ্র করে উদ্দীপকটি তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা এবং পরীক্ষার্থী যারা শুনছো, আমরা একটি প্রশ্ন খুব দ্রুত দেখাবার চেষ্টা করেছি। উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটি দেখিয়ে আমরা উদ্দীপক বিষয়ে বা সৃজনশীল পদ্ধতি সম্পর্কে আমরা কিছু আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। এই আলোচনার যাবার একটু আগে আমরা দেখিনি আসলে মান বন্টনটা কিভাবে দেয়া আছে। বোর্ড নির্দিষ্ট যে মান বন্টন আছে, যেভাবে নির্দেশ করেছে বোর্ড, সৃজনশীল পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ। ক বিভাগ গদ্য, এখান থেকে আমরা দেখছি 2টি করে সৃজনশীলের উত্তর দিতে হবে। আমরা লেখা আছে 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি থেকে, অর্থাৎ 3টি উদ্দীপকের যেটা আমি বলেছিলাম সেখান থেকে 2টি উদ্দীপক আমাকে নির্বাচন করতে হবে। একটি উদ্দীপক আমি বাদ দিতে পারবো। এখানে আমার একটা নির্দিষ্ট পছন্দের বিষয়টি আছে। আচ্ছা, খ বিভাগ কবিতাংশ, কবিতা, এখানেও কিন্তু 20 নম্বর আছে। এখানেও 3টি উদ্দীপক থাকবে। 2টি উদ্দীপক আমি নির্বাচন করতে পারবো। এখানেও আমার পছন্দের বিষয়টি কাজ করবে। 2টি উদ্দীপকের জন্য 20 নম্বর থাকছে। কারণটা কি হচ্ছে সেটা তোমরা জানো, অনেকবার সেটা আমরা আলোচনায় এনেছি এবং আমরা পড়েছিও বা শুনেছিও। প্রতিটি উদ্দীপকে থাকবে 10 নম্বর। তোমরা জানো জ্ঞানমূলকে 1, অনুধাবনে 2, প্রয়োগমূলকে 3 এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি আছে সেখানে 4 নম্বর থাকবে। তাহলে মোট 10 নম্বর হচ্ছে। এভাবে 2টো উদ্দীপক দিতে গেলে আমরা 20 নম্বরের মাঝে উত্তরগুলো দিয়ে থাকি। গ বিভাগ, সেখানেও 3টি উদ্দীপক থাকবে। সেই 3টি উদ্দীপকের মাঝে
আমাদের দুটি উদ্দীপক নির্বাচন করতে হবে এবং দুটির উত্তর দিতে হবে। এখানেও 10 10 20 থাকবে। তাহলে এই 60 নম্বরের জন্য আমি কতটুকু বিষয় আমরা পাচ্ছি? এই 60 নম্বরের জন্য তুমি দেখো যে আমাদের দুটো করে 6টি উদ্দীপকের উত্তর লিখতে হচ্ছে। আর বহু নির্বাচনী যে বিষয়টা আছে সেখানে আমাদের 40 নম্বর থাকছে। পরীক্ষার্থী যারা আছো এবং শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর উদ্দীপক বিষয়টা কি, এই বিষয়ে মনে করি তোমাদের আরও একটু তোমাদের সঙ্গে কথা বলার আছে। কারণ এই উদ্দীপক বিষয়টা আমাদের বুঝতে হবে এই বিষয়টা আসলে কি, এটি কেন আমাদের জন্য এত প্রয়োজন। এখন যে আমাদের চিন্তাবিদ যারা আছেন, যারা আমাদের জন্য পাঠ্যপুস্তক আমাদের জন্য নির্বাচন করেছেন, যেটি আমাদের পড়তে হবে, যা থেকে আমাদের বুঝতে হবে, তাহলে তারা এখন কি পদ্ধতিটা করেছে যে এখন ছেলেমেয়েরা পূর্বের নেই শুধু একই রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ব্যাখ্যা এগুলো শুধু অন্ধের মতো মুখস্থ করে করে যাবে না, আর প্রতিবার যে বন্ধুর কাছ থেকে কিছু নোট নিয়ে আসবে না। এখন এরকম একটি পদ্ধতি করা হয়েছে, প্রতিটি ছেলে মেয়ে তাদের টেক্সট খুব ভালো করে পড়বে, টেক্সটের আদলে উদ্দীপক তৈরি করা হবে এবং সে তার চিন্তা চেতনার মিশ্রণ ঘটিয়ে প্রশ্নগুলোর উত্তর দান করবে। তাহলে উদ্দীপক এই বিষয়টা কি তোমরা মনিটরে দেখছো, সেখানে আছে উদ্দীপক যে সংস্কৃত শব্দ, এটি এসছে উদ্যোগ দ্বীপ যুগ অক, এর আভিধানিক অর্থ হচ্ছে উৎসাহ বা প্রেরণা যোগানো। অর্থাৎ গল্পের আদলে একটি কাহিনী তৈরি করা হবে বা একটা যে কোনো একটি চিত্র দিতে পারে। হয়তো আমরা এমন দেখছি যে পদ্মা নদীর মাঝি বুঝাতে গিয়ে একটা সমুদ্রের মাঝে বা বড় নদীর মাঝে একটি নৌকা একেবারে ডুবে যাচ্ছে, একবারে নৌকাটা খুব অস্থির অবস্থায় আছে, কিছু মানুষ ছোট কাপড় টাপড় দিয়ে তারা লজ্জা নিবারণ করছে এবং ভিজে জুবুথুবু হয়ে আছে, অনেকগুলো জাল নৌকার উপর, তাতে কিন্তু বোঝা যাবে যে ওখানে কিছু জেলে মাছ ধরছে। তাহলে কি হচ্ছে বিষয়টি, একটি ছবি দিয়ে একটি উদ্দীপক হতে পারে, একটি কাহিনী আমরা কিছুক্ষণ পর দেখাবো, একটি কাহিনী দিয়ে একটি গল্পের মতো করে বিষয়টি আনা যেতে পারে, হৈমন্তীর বিষয়টিকে একটি কাহিনীর মতো করে আনা যেতে পারে। তাহলে এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি, যে দেখো এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বড় জোর 25% থেকে 30%, অর্থাৎ শতকরা 30% কি করছে, প্রশ্নের উত্তর মুখস্থ করে দিতে পারবে। এবং কি হয়েছে দেখো, বলা হয়েছে উদ্দীপক বা দৃশ্যকল্পটি পাঠ্যপুস্তকের হুবহু অনুকরণ বা অনুবাদ যেন না হয়। তাহলে বুঝতে পারছো হুবহু পাঠ্যপুস্তকের বিষয়টি আসবে না, কাজে তোমাকে সেই সেন্স থেকে বুঝতে হবে, হুবহু বিষয়টি দেয়া থাকবে না। তাহলে কি কিভাবে আসবে উদ্দীপকটি, কি কি রকমের হতে পারে, দেখো নিচের দিকে দেয়া আছে যে একটি অনুচ্ছেদ হতে পারে, পত্রিকার প্রকাশিত একটি অংশ হতে পারে, একটি প্রতিবেদনের অংশ হতে পারে, একটি চিঠি হতে পারে, একটি মানচিত্র হতে পারে, সারণী হতে পারে, ছবি হতে পারে। এই নানাভাবেই কিন্তু একটি উদ্দীপক আসতে পারে। কাজে তুমি যদি ভেবে নাও যে সবসময় কাহিনী হবে, এমনটি কিন্তু নাও হতে পারে। আমরা একটি কাহিনী পড়ছি, দেখো তার থেকে সহজে বোঝা যাবে, একটি মেয়ে তার ভাইয়ের কাছে চিঠি লিখছে, মেয়েটি হয়তো আর বেশি দিন চিঠি লিখতে পারবে না, মেয়েটির মনে কষ্ট আছে কিন্তু সে কষ্টটাকে মেনে নিয়েছে। আমরা চিঠিটি একটু পাঠ করি, সে তারিখ দিয়েছে 27/3/2010 সালে এই চিঠিটা লেখা হয়েছে, মার্চ মাসের 27 তারিখে। সে কি লিখছে তার ভাইয়ের কাছে আমরা একটু পড়ি। ভাইয়া, ভালো থেকো, আর কতদিন লিখতে পারবো জানি না, শারীরিক ও মানসিক কষাঘাতের সঙ্গে নজরদারির মাত্র বেড়েছে। ওরা সুমনের জন্য কনে দেখছে, সুমন হচ্ছে তার স্বামী, আমরা বুঝতে পারবো। স্ত্রী হয়েও আমাকে হাসি মুখে এই কাজে সহযোগিতা করতে হচ্ছে। মাঝে মাঝে স্রষ্টাকে প্রাণপণে বলি, মানুষ না বানিয়ে তিনি আমাকে টাকা ভর্তি যৌতুকের ব্যাগ করে কোনো এক কন্যা দায়গ্রস্ত পিতার হাতে তুলে দেননি কেন? এই জীবন বড় অসহনীয়। ইতি দিয়া। দিয়া তার ভাইয়ের কাছে চিঠিটি লিখছে, অর্থাৎ দিয়াকে স্ত্রী হয়ে সেই সংসারের থেকে নানা কারণে তার স্বামীর জন্য আবার একটি কোণে দেখতে হচ্ছে। তাহলে প্রশ্নগুলো কি আছে, আমরা কিন্তু বিষয়টা পরেই বুঝেছি যে অনেকটা হৈমন্তীর সঙ্গে কাহিনীর মিল আছে, হুবহু হৈমন্তীর বিষয়টি এখানে আসবে না, নির্দেশে কিন্তু আছে যে হুবহু সেই বিষয়টা হবে না, অনুবাদ হবে না। তাহলে আমাদের বুঝে নিতে হবে, আমরা যখন টেক্সটে বিষয়টা বারবার যখন আমরা আত্মস্থ করেছি আমরা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে প্রশ্নগুলো কি হয়েছে দেখো, হৈমন্তীর প্রকৃত ভক্ত কে ছিল, এটা জ্ঞানমূলক। তুমি লিখতে পারো হৈমন্তীর প্রকৃত ভক্ত ছিল নারায়ণী, বা শুধু নারায়ণী লিখলেও হবে এখানে কিন্তু তুমি। তবে হ্যাঁ,
শুদ্ধভাবে লিখতে হবে। বানান ভুল হলে, যেমন যদি আসে রবীন্দ্রনাথ বা জহির রেহান, তাহলে কিন্তু পৃথক ব্যক্তিকে বোঝানো হবে। কাজেই জ্ঞানমূলকের জন্য বানানটি শুদ্ধ করে লেখা যায় সেই বিষয়ে সচেতন থাকা উচিত। ২ নম্বর প্রশ্ন হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, এটা টেক্সট থেকে হবে, ১ এবং ২ একেবারে টেক্সট থেকে আসবে। তাহার নাম দিলাম শিশির। উক্তিটি বুঝিয়ে লেখো বা উক্তিটির ব্যাখ্যা করো। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক। কি বলেছে? দিয়া ও হৈমন্তীর করুণ পরিণতির কারণ একই সূত্রে গাথা। অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ। দিয়া যেভাবে একটি করুণ অবস্থার দিকে গিয়েছে, হৈমন্তীকে আমরা তাই দেখি। বা ৪ নম্বর প্রশ্ন দেখি, আর্থিক অক্ষমতা ও শ্বশুর বাড়ির নির্যাতন দিয়াকে জীবন বিমুখ করে তুলেছে। হৈমন্তী গল্পের আলোকে উক্তিটির বিশ্লেষণ করো। এই বিষয়গুলো নিয়ে পরে আরও একটু কথা বলা হবে। তাহলে বলেছিলাম যে একটি উদ্দীপক একটি চিত্র দ্বারা হতে পারে। এই যে একটি চিত্র, ভাষা আন্দোলনের চিত্র, এই ছবিটি সংগ্রহ করা। তাহলে এই ছবি দ্বারা যে বিষয়টা তুলে ধরা হচ্ছে, তোমরা দেখো, স্টপ জেনোসাইড ও লেট দেয়ার বি লাইট চলচ্চিত্র দুটির নির্মাতা কে? একটি প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার। ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো। আমরা এই বিষয়গুলো নিয়ে পৃথকভাবে আরও কথা বলবো। ৩ নম্বর প্রশ্ন, চিত্রের শিশুটির সঙ্গে ২১-এর গল্প এর তপু চরিত্রের সাদৃশ্য দেখাও বা মিল অমিল দেখাও। সাদৃশ্য দেখাও হতে পারে, মিল অমিল হতে পারে, বা স্বাতন্ত্র্য দেখাও এমন হতে পারে। ৪ নম্বর প্রশ্ন, ভাষা শহীদরা অমর, তাদের স্থান আমাদের হৃদয়ের অন্তঃস্থলে। এই চিত্রের আলোকে ২১-এ গল্পের চেতনাগত তাৎপর্য বিশ্লেষণ করে, এরকম প্রশ্ন হয়ে থাকবে। এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যখন এই প্রশ্নগুলো দেখবে, তার ঠিক আগে তোমাদের উদ্দীপকটা খুব ভালো করে দেখতে হবে। কারণ একটা উদ্দীপক তোমাকে ভালো করে বুঝতে হবে এই অর্থে যে উদ্দীপকটার মাঝে কিন্তু উত্তরগুলো খুঁজে পাবে। আবার একবার বলে দিই, ১ নম্বর জ্ঞানমূলক, ক নম্বর প্রশ্ন যেটি থাকবে, এই জ্ঞানমূলকে ১ নম্বর থাকবে, এবং অনুধাবন সেখানে থাকবে ২ নম্বর। ১ এবং ২ এই দুটো প্রশ্ন কিন্তু আবারও বলছি, একেবারেই তোমার পাঠ্য যে বিষয়টা আছে, যদি হৈমন্তী হয়, যদি ২১-এর গল্প হয়, যদি বাংলাদেশ কবিতা হয়, তাহলে ওখান থেকে করা হয়েছে। তোমাদের আবারও বলে দিচ্ছি সচেতনতার জন্য, জ্ঞানমূলকে যে কোনোভাবে উত্তর লিখলে হবে। তুমি বাক্যের মাধ্যমে লিখতে পারো, সরাসরি উত্তরটুকু বসিয়ে দিতে পারো, কিন্তু শুদ্ধ উত্তর, বানানে শুদ্ধ উত্তর হওয়া চাই। ২ নম্বরে আবার বলছি, ২ নম্বর প্রশ্নটিও কিন্তু একেবারে বিষয় থেকে করা হবে। কাজে এই ২ নম্বর প্রশ্ন তুমি যদি তোমার নিজের মতো করে উত্তর লিখতে চাও, বানিয়ে উত্তর লিখতে চাও, যদি টেক্সটের সঙ্গে কোনো সম্পৃক্ত না থাকে, তাহলে কিন্তু হবে না। এখানেও কিন্তু তুমি টেক্সট কত ভালো করে পড়েছ, ২ নম্বর উত্তর থেকে আমরা বুঝবো যে সে কতটা পাণ্ডিত্য অর্জন করেছে। অর্থাৎ ২ নম্বর প্রশ্নের উত্তরটা ভালো হলে আমরা সহজেই বুঝে নিব যে সেই শিক্ষার্থীর কি আছে, বিষয়ের প্রতি ধারণা ভালো আছে। তাহলে ২ নম্বর প্রশ্ন থেকে কিন্তু আমরা আত্মস্থ হব, এবং তা থেকে কিন্তু আমরা খাতাটি খুব ভক্তি সহকারে দেখার চেষ্টা করব। ৩ নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক। আমি আবারও বলেছি যে প্রয়োগমূলকে কি আছে, এটা এমন হতে পারে যে আমাদের যে বিষয়টা টেক্সটে আমরা যে কবিতাটি পড়েছি বা পদ্মা নদীর মাঝি পড়েছি, এর সঙ্গে যে উদ্দীপকটি পাঠ করব, এই দুটো বিষয়, এর দুটোর মাঝে আমরা মিল খুঁজতে পারি, দুটোর মাঝে আমরা অমিল খুঁজতে পারি, বা দুটোর মাঝে একেবারেই উদ্দীপকটি স্বাতন্ত্র্য, একদম পৃথক ধরনের, সেটিও কিন্তু নির্ণয় করা হতে পারে। এবং চতুর্থ যে প্রশ্নটি, চতুর্থ প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। পরবর্তী কোনো এক ক্লাসে আমরা এইগুলো নিয়ে আরও স্পষ্ট আলোচনা করব। এখানে কিন্তু কী হবে, এখানেও জ্ঞান থাকবে, এখানেও অনুধাবন থাকবে, এখানেও প্রয়োগ থাকবে, এবং তোমার নিজস্ব যে একটি দর্শন আছে, নিজস্ব একটি মত আছে, সেটা কিন্তু নির্দেশনা দেখাতে হবে। পরীক্ষার্থীদের বলছি, আজকের যে ক্লাসটি তোমাদের সঙ্গে হলো, এই ক্লাস থেকে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, এগুলোর কিছু কিছু অংশ তোমরা টুকে নিয়েছো,
এই বিষয়গুলো নিয়ে তোমরা ভাববে এবং স্বচ্ছ একটি চিন্তায় পৌঁছার চেষ্টা করবে। উদ্দীপক আগেই বলেছি যে উদ্দীপকটি হচ্ছে কোনো একটি গল্প বা কাহিনীর আদলে কিন্তু তুলে ধরা। হুবহু কাহিনী তোমাকে কোথাও দিবে না, কিছুটা মিল থাকবে। তাহলে তোমরা প্রায় প্রশ্ন করে থাকো যখন ক্লাসে পড়াতে যাই যে স্যার একটি উদ্দীপক আমি কিভাবে নির্ণয় করব, কোথা থেকে উদ্দীপকটি এসছে আমি কিভাবে বুঝবো। আমরা কিন্তু বলি যে যারা মেধাবী আছো, বেশ পড়ালেখা করছো, তারা প্রথম জ্ঞানমূলক প্রশ্ন থেকেই বুঝতে পারবে যে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। কিংবা তুমি চেষ্টা করলে ২ নম্বর যে প্রশ্নটি আছে অনুধাবন, যেটি তোমার গল্প, কবিতা বা উপন্যাসের একটি বাক্যকে, একটি চরণকে বা একটু অংশকে তুলে ধরবে, সেখান থেকেও কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কোন গল্প থেকে নেওয়া হচ্ছে, সেখান থেকেও ধরতে পারবে। কিন্তু যারা আছো যে খুব সহজে ধরতে চাও, তাদের জন্য আবারও বলছি ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে যেটা গ নম্বরে থাকবে প্রয়োগমূলক, সেখান থেকে তুমি সহজেই নির্ণয় করতে পারবে কোন গল্প বা কবিতা থেকে এই উদ্দীপকটি তুলে ধরা হয়েছে, আদলে লেখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজ যে ক্লাসটি করেছি এই ক্লাসটির কয়েকটি বিষয় ছিল। প্রথম বিষয়টি ছিল বোর্ড যেভাবে প্রশ্ন তৈরি করে এমন একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা। আমার উদ্দেশ্য, একটি স্পষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি ছিল যে একটি প্রশ্ন সম্পর্কে তুমি জানো, আবারও প্রশ্নটি তোমার সামনে তুলে ধরা, অর্থাৎ প্রশ্নটি আবারও একবার দেখে নেয়া। এবং একটি প্রশ্নে বাংলা প্রথম পত্র যেটি ১০১ নম্বর 101 কোড থাকবে, সেখানে যেন তুমি ধরতে পারো যে একটি প্রশ্নে ৩টি বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে ৩টি উদ্দীপক থাকবে, তা থেকে তুমি ২টি উদ্দীপকের উত্তর দিবে। এখানে তোমার পছন্দ অপছন্দের বিষয় আছে। এটি থাকবে গদ্যাংশ থেকে। খ বিভাগ সম্পূর্ণ থাকবে কবিতা থেকে, এখান থেকে ৩টি উদ্দীপক দেয়া হবে, এখান থেকে তুমি ২টি দিতে পারবে, এখানেও তোমার পছন্দের বিষয়টি আছে। গ বিভাগ এখানেও ৩টি উদ্দীপক থাকবে, এটি হচ্ছে তোমার উপন্যাস থেকে। ৩টি থাকবে, তা থেকে এখানেও পছন্দের বিষয় আছে, যে কোনো ২টি উদ্দীপক তুমি নির্বাচন করতে পারবে। এর পরবর্তী আলোচনা ছিল এই যে সৃজনশীল পদ্ধতি, উদ্দীপকের প্রশ্নগুলো, গল্প কবিতা চিহ্নিত করার সহজ উপায়টুকু আমরা এই দিকটি নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ক্লাস করে নিলাম। পরীক্ষার সামনে অনেক কথাই ছিল যেগুলো তোমাদের জিজ্ঞাসা হয়ে থাকে। আমরা যখন শ্রেণীকক্ষে যাই সেখানেও কিছু প্রশ্ন থাকে, সে আদলেই ক্লাসটি নেওয়া হলো। আশা রাখি তোমরা উপকৃত হয়েছ এবং আরও কিছু ক্লাস গ্রহণ করা হবে যেগুলো তোমরা পরবর্তীতে দেখবে। সেখানেও আমরা এই বিষয়গুলো নিয়ে আরও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।